আসসালামু আলাইকুম। পপুলারিটির শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অপারেশন 2 এর দ্বিতীয় অধ্যায়, পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালন। এই অধ্যায়টা আমাদের সকলের কাছে যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি অন্য সকল অধ্যায় থেকে একটু কঠিন মনে হয় আমাদের কাছে। সো আজকের এই ক্লাসে আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে প্রত্যেকটা বিষয় আপনারা খুব সহজে ধরতে পারেন এবং বুঝতে পারেন। এবং এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় যে সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম পরীক্ষা আসে, আমরা সেই সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ সমাধান করব। তো চলুন আমরা শুরু করি আজকের আলোচ্য বিষয়, পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালন। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমত আমাদের যে টপিকটা সেটা হচ্ছে পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালন। আমরা এটা সবাই জানি যে পরিবহন প্রক্রিয়া আসলে কাকে বলে। তো পরিবহন প্রক্রিয়া এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো পরিবহন প্রক্রিয়া হচ্ছে তাপ সঞ্চালনের একটা প্রক্রিয়া, যেখানে কণাগুলো তাদের কম্পনের মাধ্যমে বা স্পন্দনের মাধ্যমে তাপটাকে সঞ্চালিত করে বা প্রবাহিত করে। তো এই ক্ষেত্রে ধাতব পদার্থের ক্ষেত্রে তাপ সঞ্চালনটা আসলে কিভাবে হয়? আমরা জানি যে ধাতুর ক্ষেত্রে ধাতব বন্ধন বিদ্যমান এবং সেই ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন থাকে বা মুক্ত ইলেকট্রন থাকে। যেভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক সেম একইভাবে কণাগুলোর স্পন্দনের মাধ্যমে তাপটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় অথবা প্রবাহিত হয়। সেজন্য পরিবহন প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ সঞ্চালনের পরিবহন প্রক্রিয়ার ক্ষেত্রে ধাতুর উদাহরণ দেওয়া বা ধাতব খণ্ডে তাপ সঞ্চালনের উদাহরণটা দেওয়া সবচেয়ে উত্তম। কেননা এই ক্ষেত্রে পরিচলন যে প্রক্রিয়াটা আছে, আমরা এটা জানি যে তাপ সঞ্চালনের একটা প্রক্রিয়ার নাম কি পরিচলন, আরেকটা আছে বিকিরণ। তো এখানে আসলে পরিচলন প্রক্রিয়াটা থাকে না ধাতব ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে শুধুমাত্র পরিবহন প্রক্রিয়াটাই তাপটা সঞ্চালিত হয় বা প্রবাহিত হয়। আমি যদি একটু ভালো করে বুঝাই বলি, আমরা গত ক্লাসে ঠিক এরকম ভাবে আলোচনা করেছিলাম যে একখণ্ড ধাতব পদার্থের মধ্যে অসংখ্য কি থাকে, ধাতুর কণা থাকে, তাই না, বা অণু থাকে। এই যে যে ধাতুর কণাগুলো আছে, এই কণাগুলো যখন আপনি কোনো একটা প্রান্তে তাপ দিবেন, তখন যে বিষয়টা ঘটবে, এর কণাগুলো কম্পিত হবে বা স্পন্দনরত অবস্থায় থাকবে। তাদের যে ফ্রি ইলেকট্রনটা আছে, এই কম্পনের কারণে তাদের ফ্রি ইলেকট্রন গুলা তাপটাকে সঞ্চালিত করবে, মানে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবে। সো এই ধাতব পদার্থের ক্ষেত্রে আমরা যে পরিবহন প্রক্রিয়ায় আমরা যে তাপ সঞ্চালনের তিনটা প্রক্রিয়ার কথা বলেছিলাম, পরিবহন, পরিচলন এবং হচ্ছে বিকিরণ। আমরা পরিবহন প্রক্রিয়ায় ধাতব পদার্থের এক্সাম্পল দেওয়া বা ধাতব পদার্থের ক্ষেত্রে ধাতব পদার্থের ক্ষেত্রে আলোচনা করাটা সবচেয়ে সহজ বা উত্তম। কেননা ধাতব পদার্থের ক্ষেত্রে তাপটা প্রবাহিত হয় শুধুমাত্র পরিবহন প্রক্রিয়ায়, এক্ষেত্রে পরিচালন প্রক্রিয়াটা অনুপস্থিত থাকে। কেননা আমরা পরিচালন প্রক্রিয়া মানে বুঝি যেখানে কণাগুলো স্থানান্তরিত হয়ে তাপটাকে সঞ্চালিত করে, সেটা হচ্ছে পরিচালন প্রক্রিয়া। এখন সিম্পলি একটা যদি এক্সাম্পল দিতে চাই, যে আসলে পরিচলন প্রক্রিয়ায় পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের হার এটাকে আমরা যদি স্মল কিউ দ্বারা প্রকাশ করি, স্মল কিউ ইজ ইকুয়াল টু পরিচালন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের হার, এটাকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু চালিকা বল ডিভাইডেড বাই রুট, চালিকা বল ডিভাইডেড বাই রুট। এখন কথা হচ্ছে এখানে চালিকা বল বলতে আসলে আমরা কি বুঝি, এটার জন্য আরেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। দেখেন, কোন একটা পদার্থের ক্ষেত্রে তাপটা কতক্ষণ প্রবাহিত হবে, তাপটা কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হয়। সাপোজ মনে করেন এই ধাতুর এই প্রান্তটাকে আমরা এ চিন্তা করলাম এবং এই প্রান্তটাকে আমরা বি চিন্তা করলাম। এই প্রান্তের টেম্পারেচারটা হচ্ছে টিএ, এই প্রান্তের টেম্পারেচারটা হচ্ছে টিবি। এখন এই এ প্রান্ত থেকে বি প্রান্তে তাপটা তখনই প্রবাহিত হবে যখন এই দুইটা প্রান্তের মধ্যে তাপমাত্রা বা উষ্ণতার একটা পার্থক্য থাকবে। তাহলে তাপটা কেন প্রবাহিত হচ্ছে? শুধুমাত্র তাপমাত্রা পার্থক্যের কারণে বা এই ডেলটি থাকার কারণে। যখনই এখানে আমাদের দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য সমান হয়ে যাবে, তখন কিন্তু এখানে আর তাপটা প্রবাহিত হবে না বা সঞ্চালিত হবে না। তাহলে এই যে আমরা বলি পরিচালন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের হার, যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করলাম, সমান লিখলাম যে চালিকা বল ডিভাইডেড বাই রুট। এখানে এই চালিকা বলটাই হচ্ছে বেসিক্যালি
এই দুই প্রান্তের তাপমাত্রা পার্থক্য। এই চালিকা বলটা কি নির্দেশ করে? এই যে দুই প্রান্তের তাপমাত্রা পার্থক্য নির্দেশ করে। যদি দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য না থাকে বা দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য একই থাকে, সেই ক্ষেত্রে আসলে তাপটা সঞ্চালিত হয় না বা প্রবাহিত হয় না। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর একটা বিষয় শিখে গেলাম। আরেকটা বিষয় আপনাদের জানার আছে, এই যে স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ, এই দুটার মধ্যে একটু পার্থক্য বোঝাতে আপনাদেরকে। এই স্মল কিউ দ্বারা আসলে প্রকাশ করা হয় তাপ সঞ্চালনের হার। তাপ সঞ্চালনের হার মানে একক সময়ে কোন একটা পদার্থের ভিতর দিয়ে একক সময়ে কি পরিমাণ তাপটা প্রবাহিত হয়েছে বা সঞ্চালিত হয়েছে, তাই না? ঠিক আছে, এই যে কিউ, এটাতে আসলে আমরা তাপের পরিমাণ বুঝি, ঠিক আছে, বা তাপ প্রবাহ বুঝি। আর মনে করেন এই দাতব খণ্ডের ভিতর দিয়ে টি সময়ে যদি আমাদের কিউ পরিমাণ তাপটা প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে আমি বলতে পারি এই দাতব খণ্ডের ক্ষেত্রে তাপ প্রবাহের হার বা তাপ সঞ্চালনের হার স্মল কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই টি। এখানে কিউ বলতে বোঝানো হয়েছে তাপের প্রবাহটা, কতটুকু তাপ প্রবাহিত হয়েছে, এবং টি মানে হচ্ছে সময়। তার মানে তাপের প্রবাহকে আপনি যদি সময় দ্বারা ভাগ করে দেন, সেক্ষেত্রে তাপ সঞ্চালনের বা তাপ প্রবাহের হারটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আশা করি এই যে পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালন, এটার মোটামুটি একটা বেসিক বিষয় আমরা জানতে পারলাম। এখন চলেন পরবর্তীতে যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের পরীক্ষায় আসে, সেই সূত্রটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি বা কথা বলি। আমাদের পরবর্তী আলোচ্য বিষয়টা হচ্ছে ফুরিয়ার সূত্র। আমাদের পরবর্তী আলোচ্য বিষয়টা হচ্ছে ফুরিয়ার সূত্র। তো প্রথমত স্যার একটু আমরা জেনে আসি যে আসলে ফুরিয়ার সূত্রটা কি। ফুরিয়ার সূত্রটা হচ্ছে একই পদার্থের ক্ষেত্রে, একই পদার্থের ক্ষেত্রে তাপ প্রবাহের হার, তাপ প্রবাহের হারটা হচ্ছে তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তাপমাত্রা বা উষ্ণতা, তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক এবং ক্ষেত্রফলের সমানুপাতিক, ক্ষেত্রফলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক। যে দূরত্বটা আছে আমাদের স্যার, সেই দূরত্বের ব্যস্তানুপাতিক, ওকে, এটা হচ্ছে আমাদের ফুরিয়ারের সূত্রটা। তাহলে ফুরিয়ারের সূত্রটা কি বলছে? যে একই পদার্থের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? একই পদার্থের ক্ষেত্রে তাপ প্রবাহের হারটা হবে, তাপ প্রবাহের হারটা হবে তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। মানে দুইটা প্রান্তের যে তাপমাত্রার পার্থক্যটা আছে, সেই পার্থক্যের সমানুপাতিক হবে এবং ক্ষেত্রফলের সমানুপাতিক হবে, বাট তাদের মধ্যবর্তী যে ডিসটেন্সটা আছে বা দূরত্বটা আছে, সেটা কি হবে? ব্যস্তানুপাতিক হবে। তাহলে সিম্পলি আমি এখান থেকে একটা কথা বলতে পারি যে মনে করেন এটা একটা পদার্থ, এই পদার্থের এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। ওকে, সো এটা এ প্রান্ত, এটা হচ্ছে কি বি প্রান্ত। এখানে তাপমাত্রাটাকে আমরা টি এ, এখানে তাপমাত্রাটাকে আমরা টিবি দ্বারা চিহ্নিত করলাম। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য, যেটাকে আমরা ডেলটি দ্বারা বলতে পারি, ডেলটি ইজ ইকুয়াল টু টি এ মাইনাস টিবি। ঠিক আছে, যদি এটা উচ্চ তাপমাত্রার বস্তু হয়, মানে এটা এই প্রান্তের তাপমাত্রা যদি বেশি হয়, মানে এটা যদি উচ্চ তাপমাত্রার প্রান্ত হয়ে থাকে, এটা যদি নিম্ন তাপমাত্রার প্রান্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের তাপমাত্রার পার্থক্য আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টি এ মাইনাস টিবি, মানে তাপমাত্রার পার্থক্য। এবং এটার যদি আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে এ দ্বারা চিহ্নিত করি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? এ দ্বারা চিহ্নিত করি। এবং এই দুইটার মধ্যবর্তী ডিসটেন্সটাকে যদি আমরা ডি অথবা এক্স আমরা ডি দ্বারা চিহ্নিত করলাম, সেই ক্ষেত্রে আমরা ফুরিয়ারের সূত্র অনুসারে কি বলতে পারি? দেখেন তো ফুরিয়ার সূত্র কি বলছে? তাপ প্রবাহের হার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাপ প্রবাহের হারকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, কিউ প্রপোর্শনাল। প্রথমত বলছে তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, তার মানে ডেল টি। কথা ক্লিয়ার? এন্ড দেন আরেকটা কথা বলছে, দেখেন আরেকটা কথা কি বলছে? যে ক্ষেত্রফলের সমানুপাতিক, তার মানে কিউ প্রপোর্শনাল এ। আরেকটা কথা বলছে, কি বলছে? কিউ প্রপোর্শনাল দূরত্ব, অর্থাৎ 1/d, এরকম বলছে না? আচ্ছা, এখন এই তিনটাকে যদি আমরা কম্বাইন করি, তাহলে দেখেন এরকম লেখা যায় কিনা, যে কিউ প্রপোর্শনাল
ডেল টি ইনটু এ ডিভাইডেড বাই ডি বলা যায়। আচ্ছা, তারপরে এই যে সমানুপাতিক চিহ্নটা আছে, আমি যদি এটা তুলতে যাই তাহলে অবভিয়াসলি এখানে আমাদের কি দিতে হবে, একটা সমান চিহ্ন, তারপরে একটা কে দিতে হবে। কি দিতে হবে স্যার? কে দিতে হবে, কে ইনটু এ এ ডেল টি ডিভাইডেড বাই ডি। মূলত আমরা ফুরিয়ার সূত্র অনুসারে এইটুক পাই, এটাকে আরো বিশ্লেষণ করা যায়, আমরা সামনে করব, কোনো সমস্যা নাই। এবং এখানে যে একটা সমানুপাতিক ধ্রুবক আপনি বসাইছেন, এটা হচ্ছে কে, এবং এটাকে আমরা বলি তাপ পরিবাহিতা। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, তাপ পরিবাহিতা বলি। এবং এটা হচ্ছে পদার্থের ধর্মের উপর নির্ভর করে। এই কেটা কার উপর নির্ভর করে, পদার্থের ধর্মের উপর নির্ভর করে। আমরা এই তাপ পরিবাহিতা একক নির্ণয় করবো এবং বিভিন্ন এককের মধ্যে এটার আমরা সম্পর্ক প্রতিপাদন করব। এখন এই সূত্রকে স্যার আমরা একটু ডিফারেন্ট ভাবে প্রকাশ করতে পারি, চলুন সেটা আমরা একটু জেনে আসি। যেমন ধরেন স্যার, আমি যদি এখানে একটা বস্তু চিন্তা করি, একটা ধাতব বস্তু এরকম, ঠিক আছে, এরকম একটা ধাতব বস্তু চিন্তা করলাম, একটা ধাতব বস্তু আমরা এখানে চিন্তা করলাম। ওকে, তো এটা মনে করি সাপোজ আমরা, এটা হচ্ছে বি বিন্দু, এটা সি ডি ই, এটা হচ্ছে জি, এটা এফ জি এইচ আই। ওকে, এখন আমি মনে করি সাপোজ স্যার, এটা এই প্রান্ত দিয়ে কি পরিমাণ তাপটা প্রবাহিত হচ্ছে। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, এই যে তলটা আছে এখানে স্যার, আমরা কি তল বলতেছি এটাকে, এই যে তলটা স্যার আপনি দেখতে পাচ্ছেন, এই যে স্যার তলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে বি সি জি এফ, এই তলের সাথে লম্বভাবে কি পরিমাণ তাপটা কিন্তু কি হচ্ছে স্যার, প্রবাহিত হচ্ছে। সবসময় মাথায় রাখবেন, যে তলের উপর দিয়ে তাপটা প্রবাহিত হবে সেই তলের সাথে সমকোণে তাপটা প্রবাহিত হবে। এখন আমি এখানে খুবই ক্ষুদ্র একটা অংশ, যদি খুবই ক্ষুদ্র একটা অংশ চিন্তা করি, সেটা হচ্ছে স্যার, আমি যদি এখানে ডিএক্স পরিমাণ অংশ চিন্তা করি, যেটার প্রস্থচ্ছেদ ডিএক্স পরিমাণ অংশ যদি আমি তাপের প্রবাহটা নির্ণয় করতে চাই, মনে করি সাপোজ এইটুকু স্যার আমাদের ডিএক্স, এবং এটা টোটাল পুরুত্বটাকে যদি আমরা এক্স চিন্তা করি, টোটাল পুরুত্বটাকে আমরা যদি কি চিন্তা করি স্যার, এক্স, টোটাল পুরুত্ব হচ্ছে এক্স, বাট এই যে এখানে আমরা একটা খুবই ক্ষুদ্র অংশ ডিএক্স নিয়ে চিন্তা করতেছি। ওকে, তাহলে এবং আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই যে দুইটা প্রান্ত বা এই যে ক্ষুদ্র একটা ফালি নিয়ে আমরা চিন্তা করতেছি, এই ফালির পুরুত্ব হচ্ছে স্যার ডিএক্স, এবং এই ফালির দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যকে যদি আমরা ডিটি দ্বারা প্রকাশ করি, সেই ক্ষেত্রে আসলে ফুরিয়ারের সূত্রের রূপটা কেমন হয় সেটা আমরা একটু স্যার দেখে আসি। এবং এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমাদের এ হয়, স্যার একটু আগে আমরা কি করছিলাম, আমরা কিন্তু একটু আগে দেখে আসছি যে কিউ ইজ ইকুয়াল টু কে এ ডেল টি ডিভাইডেড বাই ডি। এরকম করছিলাম না স্যার, যে ক্ষেত্রফলের সমানুপাতিক তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক ডিভাইডেড বাই ডি, মানে কি দূরত্বের ব্যস্তানুপাতিক ছিল, সেই জন্য আমরা সূত্রটা এরকম পেয়েছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার, দেখেন তো, আমরা যদি এই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে যাই ক্ষুদ্র ফালির ক্ষেত্রে, তাহলে তাপ প্রবাহের হার কিউ সমান সমান কে এ ইনটু এই প্রান্তের তাপমাত্রা যদি T1 হয় এবং এই প্রান্তের তাপমাত্রা যদি T2 হয়, সেই ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্যটা কত হয় স্যার বলেন তো স্যার? তাপমাত্রার পার্থক্য তাহলে আমরা ডেল টি সমান বলতে পারি না যে T1 মাইনাস T2, তাহলে এখানে কি লেখা যায় T1 মাইনাস T2। এবং এই যে আমাদের ডি মানে কি ছিল স্যার? দুইটা প্রান্তের মধ্যবর্তী দূরত্ব। তো এখানে আপনি ক্ষুদ্র ফালির ক্ষেত্রে ডিসটেন্সটা কি চিন্তা করছেন, dx না? তাহলে এখানে কি বলা যায়, dx বলা যায়। আচ্ছা, এখন এই ক্ষুদ্র ফালির ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য, এই যে T1 মাইনাস T2, এটার সমান কি আমরা dt বলতে পারি না স্যার? এই দুটো প্রান্তের তাপমাত্রার পার্থক্য যদি আমরা dt বলি, তাহলে কি লেখা যাচ্ছে Ka dt ডিভাইডেড বাই dx ইজ ইকুয়াল টু q। আচ্ছা, আবার আপনারা তো আরেকটা কথা বলছেন, আরেকটা জিনিস পড়ছেন, সেটা হচ্ছে q সমান সমান কি, তাপ প্রবাহের হার। এখন একক সময়ে t সময়ে যদি q পরিমাণ তাপটা প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে আমরা q সমান কি বলতে পারি, q বাই t বলতে পারি না? তাহলে q বাই t সমান সমান কি বলা যায়, Ka dt ডিভাইডেড বাই dx। এরকম বলা যায় না স্যার? বলা যায় কিনা? এই যে স্যার আপনাদের বইয়ের মধ্যে ঠিক এইভাবেই সূত্রটাকে প্রকাশ করছে, ফুরিয়ারের সূত্রটাকে এইভাবেই প্রকাশ করছে। এখানে যে স্যার আমাদের কেটা আছে, এই কেটা হচ্ছে তাপ পরিবাহিতা, যেটা পদার্থের ধর্মের উপর নির্ভরশীল। যেটা কার উপর নির্ভরশীল স্যার? পদার্থের
ধর্মের উপর নির্ভরশীল। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন চলুন স্যার আমরা এই যে কে এটা এককটা যদি স্যার আমরা একটু বের করতে চাই, কে এর এককটা যদি আমরা একটু বের করতে চাই, আপনি জাস্ট স্যার এই অংশটা নিয়ে একটু চিন্তা করেন। এই অংশটা নিয়ে এখানে আর এই যদি গুণন করি স্যার আমরা, তাহলে কি দাঁড়ায় বলুন তো স্যার? এরকম না, কে এ ডিটি ইনটু টি সমান সমান কিউ ডিএক্স। ওকে, বা কে সমান সমান কি আসে, কিউ ডিএক্স ডিভাইডেড বাই এ ইনটু ডিটি ইনটু টি। ওকে, এখন সবগুলো একটু স্যার একক লিখেন আপনি যাবেন। যেমন এই যে তাপের একক কি স্যার? ক্যালোরি। ডিএক্স কি স্যার? একটা ডিসটেন্স, একটা পাতের পুরুত্ব, তাই না? তাহলে পাতের পুরুত্ব এককে আমরা কি বলতে পারি? সেন্টিমিটার বলতে পারি। আচ্ছা, ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার, যদি আমরা সেন্টিমিটার এককে ক্যালকুলেশনটা করতেছি। তারপর হচ্ছে তাপমাত্রার পার্থক্য, তাহলে তাপমাত্রার হিসাবটা আমরা ডিগ্রি সেন্টিগ্রেডই করি, তাই না? তাহলে এটা হবে কি ডিগ্রি সেন্টিগ্রেড। এবং সময়ের এককটা কি স্যার? সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন এই দেখেন উপরে একটা সেন্টিমিটার নিচে একটা সেন্টিমিটার যদি কেটে দেন আপনি, তাহলে আলটিমেটলি কি থাকে? উপরে থাকে শুধুমাত্র ক্যালোরি ডিভাইডেড বাই সেন্টিমিটার ইনটু ডিগ্রি সেন্টিগ্রেড ইনটু হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে স্যার আমাদের সিজিএস পদ্ধতিতে এই তাপ পরিবাহিতা এটার একক। কিন্তু আমরা যদি এসআই এককে চিন্তা করতে চাই, তাহলে দেখেন এসআই এককের ক্ষেত্রে এই যে আমাদের তাপের প্রবাহটা কিউ, তাহলে তাপের প্রবাহের ক্ষেত্রে আমরা কি বলি? তাপ প্রবাহের একক হচ্ছে বা তাপের একক হচ্ছে জুল এসআই এককের ক্ষেত্রে। আর এই যে দূরত্বের একক কি স্যার? মিটার। ক্ষেত্রফলের একক বর্গ মিটার। তাপমাত্রার একক কেলভিন বা তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে আমরা ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি। সময়ের একক হচ্ছে স্যার সেকেন্ড। আচ্ছা, একটা কাজ করেন, এই জুল আর সেকেন্ড একসাথে লিখি, ঠিক আছে? তাহলে যেখানে মিটার আর মিটার কাটা যাবে, তাহলে আলটিমেটলি উপরে কি থাকবে? জুল থাকবে, আর নিচে থাকবে মিটার ইনটু ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে থাকতেছে কি স্যার? একটা সেকেন্ড। আচ্ছা, এখন আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে জুল পার সেকেন্ড বা জুল পার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? এটাকে কিন্তু আমরা কি বলি? 1 ওয়াট বলি, ঠিক আছে? অর্থাৎ 1 জুল পার সেকেন্ড সমান হচ্ছে 1 ওয়াট। যেমন আমরা ক্ষমতার একক কি জানি? ওয়াট জানি। কেন স্যার? কারণ কোন একটা যন্ত্র বা কোন একটা বস্তু বা কোন একজন ব্যক্তি যদি 1 সেকেন্ড সময়ে 1 জুল কাজ করে, তাহলে তার ক্ষমতা হচ্ছে 1 ওয়াট, তাই না? 1 সেকেন্ড সময়ে যদি 1 জুল কাজ করে, তাহলে সেটাকে আপনি কি বলবেন? 1 ওয়াট বলবেন, তাই না? সো সেখান থেকে আমরা দেখেন এই যে নিচে জুলটা আছে, এটাকে যদি উপরে তুলে দেন, এই যে জুলটা নিচে আছে এটা উপরে তুলে দিলে কি হবে? জুল সেকেন্ড ইনভার্স 1 ডিভাইডেড বাই মিটার ইনটু ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে দেখেন জুল সেকেন্ড ইনভার্স 1, এটা সমান কি লেখা যায়? ওয়াট লেখা যায়। এই যে আমরা ওয়াট লিখলাম ডিভাইডেড বাই হচ্ছে মিটার ইনটু ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে আমাদের এসআই একক। এসআই এককের ক্ষেত্রে তাপ পরিবাহিতার একক। ওকে, আর এটা হচ্ছে স্যার সিজিএস পদ্ধতিতে একক। এটা হচ্ছে কি স্যার? আমাদের সিজিএস পদ্ধতিতে একক। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আরেকটা এককের মধ্যে সম্পর্ক আমাদের স্থাপন করতে হবে, সেটা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটাকে আমরা বিটিইউ একক বলি, তাই না? তাহলে এই যে ওয়াট পার ওয়াট ডিভাইডেড বাই মিটার ইনটু ডিগ্রি সেন্টিগ্রেড, এই এককের সাথে আরেকটা একক আছে, সেটা হচ্ছে বিটিইউ, মানে বোর্ড অফ ট্রেড ইউনিট ডিভাইডেড বাই আওয়ার ইনটু ফুট ইনটু ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ এই যে এসআই একক এবং এই এককের মধ্যে কি থাকবে স্যার? একটা সম্পর্ক আমাদের জানতে হবে। কারণ অনেক সময় আমাদের পরীক্ষার মধ্যে এসআই এককের মানটা বের করতে বলতে পারে, অনেক সময় আমাদের এই এককের মানটা বের করতে বলতে পারে। সেজন্য আমাদের এই দুটো এককের মধ্যে কনভার্সনটা শিখা লাগবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 1 ওয়াট ডিভাইডেড বাই মিটার ইনটু ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 0.5779 BTU ডিভাইডেড বাই এইচআর, মানে আওয়ার ফুট ডিগ্রি ফারেনহাইট। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্যার, এটাকে যদি উল্টা ভাবে লিখেন যে 1 BTU বোর্ড অফ ট্রেড ইউনিট ডিভাইডেড বাই ঘন্টা ইনটু ফুট ইনটু ডিগ্রি ফারেনহাইট সমান কত ওয়াট ডিভাইডেড বাই মিটার ইনটু, তাহলে এটার সাথে এটার কনভার্সনটা কি? সেই ক্ষেত্রে আমাদের সম্পর্কটা হবে 1.7304। ওকে, এটা আমাদের জানা প্রয়োজন, কারণ আমাদের অনেক সময় কি করা লাগে? ইউনিটটা কনভার্সন করা লাগে। এটা হচ্ছে এসআই একক এবং এটা হচ্ছে আমাদের এই যে বিটিইউ ডিভাইডেড বাই ফুট ইনটু
ডিগ্রি ফারেনহাইট। সো আশা করি আমরা এই যে তাপ পরিবাহিতা কে এর দুইটা একক ভালো করে শিখতে পেলাম এবং হচ্ছে এই দুটো এককের মধ্যে যে কনভার্সন বা সম্পর্ক সেটাও আমরা জানতে পারলাম। ক্লিয়ার? আচ্ছা, মূলত এখানে যদি অনেকের সমস্যা হতে পারে সেটা হচ্ছে আমি একটু যদি বুঝাই দিই এখানে কোন জায়গায় আপনাদের সমস্যা হতে পারে যে এখানে আসলে আওয়ারটা কোথা থেকে আসলো বা বিটিইউ কোথা থেকে আসলো। দেখেন আমরা যখন বিদ্যুৎ শক্তির ক্যালকুলেশনটা করছি বোর্ড অফ ট্রেড ইউনিট বা ইউনিট যেটাকে বলি, সেই ইউনিট থেকে মূলত এই যে বোর্ড অফ ট্রেড ইউনিটটা আসছে এবং এই ইউনিটটা কিন্তু আমরা ঘন্টায় ক্যালকুলেশন করি যে এক ঘন্টায় কত কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে, সেটাকে আসলে আমরা কি বলি, বোর্ড অফ ট্রেড ইউনিট। আর এই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনটা করছিলাম কি জুল পার সেকেন্ড ছিল, তো সেকেন্ডটাকে মূলত কিছু কনভার্ট করা হয়েছে এখানে ঘন্টায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ঘন্টার সাথে যখন ক্যালকুলেশন করা হয়েছে তখন সম্পর্কটা এরকম। আর এটা কিন্তু কিসের সাথে সম্পর্ক করা হয়েছে স্যার, আমরা যখন এই যে সেকেন্ডের ক্ষেত্রে যে কথাটা বললাম এই সেকেন্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের এই একক, বাট এটাকে জাস্ট ঘন্টায় আপনি কনভার্ট করছেন। আর সেক্ষেত্রে আমাদের যে কাজটা আছে সেই কাজটাকে হচ্ছে আমরা কিসে কনভার্ট করছি, বিটিইউ বা ইউনিটে কনভার্ট করছি। কথা ক্লিয়ার? ওকে, চলুন এখন আমরা পরবর্তী টপিকে যাই। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপ পরিবাহিতা, এবং তাপ পরিবাহের ক্ষেত্রে আমরা ফুরিয়ারের যে সূত্র সেটা ক্ষুদ্র একটা ফালির ক্ষেত্রে একটু চিন্তা করব বা ফালির ক্ষেত্রে নির্ণয় করার চেষ্টা করব। সো চলুন আমরা একটু নির্ণয় করি। যেমন আমরা যদি এই ক্ষেত্রে একটু চিন্তা করি, দেখেন আচ্ছা, আমরা যদি এই ক্ষেত্রে একটু চিন্তা করি স্যার, এই ক্ষেত্রে একটু চিন্তা করি যে একটা ধাতুর ক্ষুদ্র একটা ফালি বা একটা দলের ক্ষুদ্র একটা ফালি যেটার পুরুত্ব হচ্ছে স্যার ডিএক্স, যেটার পুরুত্বটা কত স্যার, আমরা পুরুত্ব চিন্তা করলাম ডিএক্স, এবং এই পুরুত্বের দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য যদি স্যার আমাদের ডিটি হয়, এবং এই ক্ষেত্রে এই যে যে আমাদের প্রস্থচ্ছেদটা আছে বা একটা তল আছে, যেমন সেটা হচ্ছে বি সি জি এফ, এই তলের উপর লম্বভাবে কিউ পরিমাণ তাপটা প্রবাহিত হয়, টি সময়ে কিউ পরিমাণ তাপটা যদি প্রবাহিত হয়, লম্বভাবে প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে স্যার আমরা ফুরিয়ারের সূত্রটা কি লিখতে পারি, সেই ক্ষেত্রে আমরা ফুরিয়ারের সূত্রটা লিখতে পারি যে তাপ প্রবাহের হার কিউ সমান সমান মাইনাস এ এ ইনটু ডিটি ডিভাইডেড বাই ডিএক্স। এই সূত্র দেখে অনেকের মাথা হয়তো বা ভুলাই যেতে পারে যে স্যার আগে বললাম কি এখন আসলো কি। দেখেন একটু আগে আপনারা এটাই কিন্তু পড়ছেন স্যার, কি পড়ছেন যে কিউ সমান সমান কে এ ডেল টি ডিভাইডেড বাই এক্স, এরকম পড়ছেন না? বাট আমি যখন এটাকে ক্ষুদ্র একটা ফালির ক্ষেত্রে চিন্তা করতেছি, খুবই ক্ষুদ্র দূরত্বে চিন্তা করতেছি, তাই এই যে তাপমাত্রার পার্থক্য, ক্ষুদ্র তাপমাত্রার পার্থক্যকে আমরা ডিটি দ্বারা চিহ্নিত করতেছি, এবং এই যে ক্ষুদ্র ফালির যে পুরুত্বটা আছে সেই পুরুত্বটাকে আমরা ডিএক্স দ্বারা চিহ্নিত করতেছি। ওকে, আচ্ছা এখন এখানে যদি ডিটি সময়ে ডিকিউ পরিমাণ তাপ প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে তাপ প্রবাহের হার আমরা কিউ সমান এটা বলতে পারি না যে ডিকিউ ডিভাইডেড বাই ডিটি, বলতে পারি কিনা? সো আপনি এখানে এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এই সূত্রটাকে তো চাইলে আমরা এইভাবে লিখতে পারি, q is equal to dq by dt is equal to minus ka into dt by dx, এরকম বলা যায়। সো এখন কথা হচ্ছে এইখানে মাইনাসটা কোথা থেকে আসলো, আমরা যে ফুরিয়ারের সূত্রটা লিখলাম সেখানে তো মাইনাস ছিল না, তো এখানে আপনি মাইনাসটা কোথা থেকে আনলেন? এখানে মাইনাসটা আসছে হচ্ছে স্যার, একটা বিষয় খেয়াল করেন, যখনই তাপ প্রবাহিত হবে, যখনই তাপটা প্রবাহিত হবে তখনই কিন্তু দুই প্রান্তের যে তাপমাত্রার পার্থক্যটা আছে সেটা কমতে থাকবে। মনে করেন সাপোজ আমি যদি সিম্পলি একটা एग्जांपल দেই, এর একটা ধাতব টুকরা বা খন্ড, এখানে তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই প্রান্তে তাপমাত্রা ছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রথমত দেখেন তো স্যার এখানে তাপমাত্রার পার্থক্য কত আছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড, বিয়োগ করেন পার্থক্য চলে আসবে। এখন কথা হচ্ছে এখানে যদি আপনি ক্রমশ তাপটাকে প্রবাহিত করতে থাকেন তাহলে দেখা যাবে ধীরে 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 এই প্রান্ত থেকে, যদি এটা হাই টেম্পারেচার একটা প্রান্ত বা উচ্চ তাপমাত্রার একটা প্রান্ত, এই প্রান্ত থেকে তাপটা এই প্রান্তের দিকে দাবিত হবে বা প্রবাহিত হবে বা সঞ্চালিত হবে। সঞ্চালিত হতে হতে এক সময় দেখা যাবে এই প্রান্ত এবং এই প্রান্তের তাপমাত্রাটা সমান হয়ে যাচ্ছে। যতই সমানের দিকে যাবে ততই কি স্যার এগুলোর মধ্যে পার্থক্য কমতে থাকবে না? এটা এই প্রান্তের তাপমাত্রাটা বাড়তে থাকবে এবং এই প্রান্তের তাপমাত্রাটা কিন্তু কি থাকবে স্যার, কমতে থাকবে। কারণ কি, এটা তাপ ছাড়বে, এই প্রান্তটা তাপটা গ্রহণ করতেছে, তাই না স্যার? তাহলে এই যে যখন আপনার তাপটা যাচ্ছে তাহলে এটা কমতেছে এবং এটা বাড়তেছে, তাহলে এমন একটা সময় আসবে না যখন দুই প্রান্তের তাপমাত্রাটা সমান হয়ে যাবে?
তাহলে দেখেন সময় যত যাচ্ছে তাপমাত্রার পার্থক্যটা কিন্তু তত কমতেছে। তাহলে তাপমাত্রার পার্থক্য বা ডিটি যেহেতু হ্রাস পায়, সেই কারণে স্যার এখানে মাইনাস দেওয়া হয়েছে। তার মানে এই মাইনাসটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে তাপমাত্রা ডিটি, এই ডিটির পার্থক্যটা সময়ের সাথে সাথে তাপপ্রবাহের সাথে সাথে কমতেছে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এই যে ডিটি বাই ডিএক্স, ডিটি বাই ডিএক্স এটাকে আসলে কিন্তু কি বলা হয়? এটাকে আমরা ডাল বলতে পারি বা গ্রেডিয়েন্ট বলতে পারি, তাই না? এটাকে আসলে বলা হয় তাপপ্রবাহের ডাল। ওকে, তাহলে ডিটি ডিভাইডেড বাই ডিএক্স এটাকে আমরা কি বলতে পারি? কি বলতে পারি স্যার? এটাকে একটা তাপমাত্রার ডাল বলা হয়। ওকে, এটা হচ্ছে আমাদের তাপমাত্রার ডাল। এখন কথা হচ্ছে স্যার এই ডিটি বাই ডিএক্স এই তাপমাত্রার ডালটা যদি অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত যদি স্যার কি থাকে? অপরিবর্তিত থাকে, তাহলে আমাদের তাপপ্রবাহের হার এটাও কিন্তু অপরিবর্তিত থাকবে। কথা বুঝাতে পারছেন? বা এটা স্থির থাকবে, স্থির থাকবে। কেননা এই তাপপ্রবাহের হারটা তাপমাত্রার পার্থক্যের উপর কি স্যার? নির্ভরশীল। তাহলে এই ডিটিটা যদি পরিবর্তিত না হয়, ডিটিটা যদি অপরিবর্তিত থাকে, সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে আপনার যে তাপপ্রবাহের হার যেটা আছে কিউ, এটাও স্থির থাকবে। তাহলে একটা স্থির, যেটা স্থির থাকে সেটাকে আমরা কি বলি? ধ্রুবক বলি। সেই ক্ষেত্রে স্যার, সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু বলতে পারি, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা বলতে পারি, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা কি করতে কি পারি স্যার? এটা বলেন তো স্যার। এই যে dq ডিভাইডেড বাই dt এটা সমান q, এবং qটা যদি স্থির থাকে তার মানে এটা সমান আমরা কি বলতে পারি? ধ্রুবক বলতে পারি। কেননা এটা যদি অপরিবর্তিত থাকে তার মানে এটা স্থির, আর এই দুটো তো কি স্যার? কনস্ট্যান্ট বা ধ্রুবকই। তাহলে এই যে dq বাই dt এটা সমান আমরা কি বলতে পারি স্যার? ধ্রুবক বা অপরিবর্তিত বা স্থির থাকবে, এটা বলতে পারি না? আচ্ছা, এখন কথাটা হচ্ছে পরবর্তীতে আমরা এই যে ইকুয়েশনটা আছে স্যার, এই ইকুয়েশনটাকে যদি একটু সাজাই লিখি, কি লেখা যাবে স্যার? দেখেন তো, আমরা এখানে কি এই কথাটা লিখতে পারি না যে q সমান, এটা মাঝখানে বাদ দেন, মাইনাস ka ইনটু dt ডিভাইডেড বাই dx। আচ্ছা, একটা কাজ করি এই জায়গায় স্যার। কাজটা কি? এই এক এই পাশে কি আছে স্যার? গুণ আছে, তাহলে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে স্যার? ভাগ হয়ে যাবে। অবভিয়াসলি তাহলে এটা কি হলো? ভাগ। তার মানে 1/a, এটা নিচে চলে গেল। আর এই dx টা যদি স্যার আপনি এই পাশে নিয়ে আসেন, এই পাশে যদি নিচে আসে তাহলে এই পাশে কি হবে? উপরে হবে। অথবা আপনি এখানে আর গুণ করে এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা এরকম একটা রাশি পাই যে q dx a সমান মাইনাস k dt, এটা লিখতে পারি না? সো এখন দেখেন পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে তাপ পরিবাহিতা, কে হচ্ছে কি স্যার? একটা তাপ পরিবাহিতা। তো তাপ পরিবাহিতা এটা নির্ভর করে কি? পদার্থের ধর্মের উপরে। যখন তাপমাত্রার পার্থক্যটা কি থাকে? খুবই ক্ষুদ্র থাকে বা ব্যবধানটা কম থাকে, তখন আমরা এটাকে কি চিন্তা করতে পারি? একটা কনস্ট্যান্ট চিন্তা করতে পারি। আবার এখানে আমরা কিন্তু এই যে কিউ বলেন অথবা এ বলেন, এত কিন্তু একটা কনস্ট্যান্ট থাকবে, কারণ একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট, এবং আমরা দেখেছি যে কিউটাও কি স্যার? একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে আরেকটা বিষয় যদি বুঝাই আপনাদেরকে, এটা যদি একটা ধাতব পাত্র বা ফালিক হয়ে থাকে, সো আমি কিন্তু চিন্তা করতেছি খুবই একটা ক্ষুদ্র অংশ নিয়ে, মানে এই অংশটা নিয়ে চিন্তা করতেছি, এটা হচ্ছে আমাদের dx, এবং এই দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য হচ্ছে dt। এখন আপনি এই প্রান্তের তাপমাত্রা জানেন, এই প্রান্তের তাপমাত্রা জানেন না, তাহলে আপনি কিন্তু খুব সহজেই দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য বের করতে পারবেন। কিন্তু আপনি পারবেন না কোথায়? এই যে ভিতরের যে অংশটা বা মাঝখানের অংশে তাপমাত্রার পার্থক্যটা কত বা সমান কিনা, এই বিষয়টা তো আপনি জানতে পারেন না বা বলতে পারেন না। তো এটা স্যার আমরা কেমনে বের করবো? এটা বের করার জন্য, এটা যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে এই প্রান্তের তাপমাত্রা যদি T1 হয়, এই প্রান্তের তাপমাত্রা যদি T2 হয়, এবং এইটা টোটাল পুরুত্বটা যদি কি হয় স্যার? x হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি স্যার এই টোটালটার মধ্যে কি করি স্যার? একটা লিমিট দিয়ে T1 থেকে T2 পর্যন্ত বা এই সমগ্র পুরুত্ব পর্যন্ত x পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেশন করি, সমাকলন করি, তাহলে কিন্তু আমাদের মাঝখানের যে তাপমাত্রার পার্থক্য বা তাপপ্রবাহের হার, এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। সেই কারণে আমরা কি করব স্যার? এখানে ইন্টিগ্রেশনটা করে ফেলবো। ওকে, ইন্টিগ্রেশন আমরা করব কোথায়? লিমিটটা কোথায় বসাবো? লিমিটটা কি কি দিব? একটা লিমিট হবে আমাদের T1 থেকে T2 পর্যন্ত, আর একটা লিমিট হবে কি স্যার? পুরুত্ব 0 থেকে x পর্যন্ত। তাহলে এই দুইটা লিমিট বসিয়ে আমি যদি কি করি স্যার? এখানে সমাকলন করি, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে ধাতব পাত্রটা আছে, এই ধাতব পাত্রের
দুই প্রান্তে বলেন অথবা মাঝখানের অংশে বলেন তাপমাত্রার পার্থক্য বা তাপপ্রবাহের হারটা পেয়ে যাবেন, তাই না? সেই কাজটা এখন আমরা করব। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ কিউ ইনটু ডিএক্স বাই এ, এবং আমরা বলছিলাম লিমিটটা কত দিব, 0 থেকে x পর্যন্ত। আর এই পাশে আমরা কি করতেছি, ইন্টিগ্রেশন দুই পাশেই করতে হবে, তাই না? এবং এই পাশে আমরা লিমিটটা দিব t1 থেকে t2 পর্যন্ত। ওকে, মাইনাস k ইনটু dt। ওকে, এখন পরবর্তীতে স্যার একটা বিষয় দেখেন, এই যে আমাদের এখানে কিউটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে সামনে নিয়ে আসেন, তাহলে এখানে থাকবে আপনার q বাই a, তারপরে ইন্টিগ্রেশন অফ 0 টু x ইনটু dx। ওকে, এর পরবর্তীতে স্যার এখানে দেখেন একটা কাজ করি, একটা বিষয় আপনারা হয়তো বা জানেন, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই বিষয়টা পড়েছেন, সেটা হচ্ছে এখানে যে আমাদের লিমিটটা আছে, এই লিমিটটা যদি আমি চেঞ্জ করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু মাইনাসটা এখান থেকে চলে যাবে। বাট আপনি পরবর্তীতেও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারেন। তাহলে আমরা এটি ভেবে রাখি, সেই যে মাইনাস যে কেটা আছে এটাকে আমরা সামনে নিয়ে যাই, যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখানে থাকবে t1 থেকে t2 পর্যন্ত। ওকে, আচ্ছা, এখানে যদি দেখেন q বাই a, আচ্ছা এই যে এখানে কত আছে, মনে মনে একটা 1 চিন্তা করি, তো x এর সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন করলে কি হবে, x হবে, আপনি যার সাপেক্ষে এখানে 1 কে ইন্টিগ্রেশন করবেন সেটাই হবে। তাহলে যদি x এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করতেছেন, তার মানে এটা হবে x। তারপরে স্যার লিমিটটা বসায় দেন, লিমিটটা কত, এখানে 0 আর এখানে হচ্ছে x। এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। তারপরে মাইনাস k ইনটু, এখানে সিমিলারলি মনে করেন 1 আছে, তাহলে আপনি dt এর সাপেক্ষে যেটা করতেছেন, তার মানে এখানে কি হবে, t হবে, তাই না? তাহলে t ইনটু, সরি t, তারপরে এটার লিমিটটা বসান t1 আর এখানে হচ্ছে t2। আপার লিমিটটা উপরে থাকবে, লোয়ার লিমিটটা নিচে থাকবে। সো আলটিমেটলি এখানে কি আসে, q বাই a ইনটু, একবার এই x এর ভ্যালুটা এটা বসাবেন আর একবার x এর ভ্যালু এটা বসাবেন, তারপরে বিয়োগ করবেন, x মাইনাস, যদি 0 বসাই তাহলে x মাইনাস 0, আর এখানে মাইনাস k ইনটু, সো এখানে হবে t2 মাইনাস t1, অর্থাৎ t এর ভ্যালু একবার t2 একবার t এর ভ্যালু t1 বসাবেন, ঠিক আছে, ভ্যালুগুলো বসিয়ে দিবেন। তারপরে এখানে কত আসে, qx বাই a সমান সমান, দেখেন আমি যদি এখানে এটাকে একটু এইভাবে লিখি স্যার, t1 টা আমরা আগে লিখলাম, t2 টা আমরা পরে লিখলাম, তাহলে এই t1 টা কিন্তু মাইনাসের আর এই t2 টা কিসের স্যার, প্লাসের। পরবর্তীতে স্যার আপনি যদি এখান থেকে মাইনাস কমন নেন, পরবর্তীতে আপনি যদি এখান থেকে কি কমন নেন, মাইনাসটা যদি স্যার কমন নেন, তাহলে কি হয়েছে একটু দেখেন তো। তাহলে এটা কিন্তু এরকম ছিল মাইনাস t1 প্লাস t2, সো এখান থেকে আমরা যদি মাইনাস কমন নেই, তাহলে কিন্তু এই যে প্লাসটা আছে এটা প্লাস মাইনাস কি হবে, মাইনাস হয়ে যাবে। এখন এই মাইনাস আর এই মাইনাস গুণ করেন, প্লাস হয়ে যাবে। দ্যাট মিন্স আলটিমেটলি এখানে কিন্তু এরকম থাকবে k ইনটু t1 মাইনাস t2, এরকম হবে না স্যার? আচ্ছা, আর এই পাশে কি থাকতেছে আমাদের qx ডিভাইডেড বাই a, তার মানে এরকম একটা ইকুয়েশন কিন্তু আমরা পাই। সো এখান থেকে আপনি যদি তাপ পরিবাহিতার যে ক্যালকুলেশনটা আছে সেটা যদি করতে চান, তাহলে এখান থেকে আমাদের তাপ পরিবাহিতার ক্যালকুলেশন করলে কি আসে বলেন তো স্যার? আর গুণন করে দেন, তাহলে qx সমান সমান a ইনটু t1 মাইনাস t2। আচ্ছা, তারপরে q ইজ ইকুয়াল টু a t1 মাইনাস t2 ডিভাইডেড বাই x। তাহলে কোন একটা ধাতব থালির ক্ষেত্রে, ধাতব টুকরার ক্ষেত্রে যদি সেটা একই পদার্থের হয়, সেক্ষেত্রে তাপ প্রবাহের হারটা হবে আমাদের, আমরা সেটা কিন্তু বের করে দেখতে পেলাম, যেটা আমরা ফুরিয়ার সূত্রের সাহায্যেও দেখতে পেয়েছি, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে পরিচালন প্রক্রিয়ার ক্ষেত্রে যে একটা কথা বলছিলাম, পরিচালন প্রক্রিয়ার ক্ষেত্রে যে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে চালিকা বল বলতে একটা কথা ছিল, চালিকা বল, তাই না? আর নিচে কি ছিল স্যার, রোধ ছিল। যে তাপপ্রবাহের হার সমান ছিল, উপরে ছিল চালিকা বল এবং নিচে কি ছিল স্যার, আমাদের রোধ ছিল, তাই না? এই ক্ষেত্রে দেখেন তো, এবং এখানে কিন্তু একটা কথা আগেই বলে দিয়েছিলাম, যে যে চালিকা বলটা নির্ভর করে হচ্ছে ডেলটির উপর, মানে তাপমাত্রার পার্থক্যকে নির্দেশ করে কেটা, এই চালিকা বল, তাই না? চালিকা বল মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাহলে এইখানে তাপমাত্রার পার্থক্য বলতে কি বোঝানো হয়েছে, t1 মাইনাস t2। এখানে আমি যদি এটাকে একটু সাজাই লিখি, তাহলে আপনি আসলে এটার মিনিং, সবগুলোর মিনিংটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে খেয়াল করেন, আমি যদি এই কেটাকে মনে করেন, আমি যদি এই ইকুয়েশনটাকে এইভাবে লিখি, কোনো সমস্যা হবে কিনা আপনি একটু দেখেন। আচ্ছা, আমি এখানে এই t1 মাইনাস t2 এটার পরিবর্তে ডেলটি লিখে দিলাম, আর এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখেন স্যার, সেটা হচ্ছে x ডিভাইডেড বাই a এর কোনো সমস্যা আছে কিনা। এই লাইনটা কি স্যার, আমি টেবিল লিখলাম, আমি যে t1 মাইনাস t2 এর পরিবর্তে ডেল্টা লিখলাম, আর এটাকে আমরা একটু নিচে লিখলাম,
তো এটা সমস্যা হয় কিনা আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন এটা কি চিহ্ন, ভাগ। যখন ভাগ চিহ্ন থাকে সেটাকে যদি গুণ বানান তাহলে নিচে তো উপরে চলে যায়, মানে উল্টে যায় আর কি। তার মানে কে টা আপনার উপরে গেল, এক্সট্রা নিচে থাকলো। আপনি একটু ক্যালকুলেশন করেন তো, দেখেন এরকমই থাকে না, কে ইনটু ডেল টি ডিভাইডেড বাই এক্স, এই উপর লাইনটা থাকে না। তাহলে এই উপর লাইনটাকে আমি আমার হিসাবের জন্য এইভাবে একটু লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনি একটু বুঝতে পারছেন। এখানে এই যে যে ডেল টি, এই ডেল টিটাই হচ্ছে কি স্যার আমাদের চালিকা বল, ড্রাইভিং ফোর্স। এবং নিচে এই যে এক্স বাই কে এ, এটা হচ্ছে কি স্যার আমাদের রুট। এই যে অংশটাই হচ্ছে আমাদের রুট, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে মূলত আমরা তাপ প্রবাহের যে হারটা আছে সেই ইকুয়েশনটা পেয়ে গেলাম। বুঝাতে পারছি? আচ্ছা, সো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি পরিবহন পদ্ধতিতে যে সারিবদ্ধ রুট আছে, তাপ পরিবহনে সারিবদ্ধ রুট এবং তাদের ক্যালকুলেশনটা কেমন হয় সেটা স্যার এখন আমরা জানবো। তাহলে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি পরিবহন প্রক্রিয়ায় সারিবদ্ধ রুট। সাপোজ যদি এরকম থাকে, সাপোজ যদি এরকম থাকে, মনে করেন এখানে অনেকগুলো ফালি আছে, অনেকগুলো খণ্ড আছে, এইটা একটা, এখানে আরেকটা ফালি আছে এরকম, এখানে আরেকটা ফালি আছে, ওকে। এরকম এখানে অসংখ্য ফালি আছে। তো এই যে যে ফালিটা, এই ফালির নাম দিলাম স্যার আমরা এ, এই ফালির নাম দিলাম স্যার আমরা বি, এবং এই ফালির নাম দিলাম স্যার আমরা কত, সি। আচ্ছা, এই ফালির পুরুত্ব অর্থাৎ এই যে এইটুকু, এইটুকু পুরুত্বকে আমরা এক্স এ চিহ্নিত করলাম, এইটুকুর পুরুত্বকে আমরা এক্স বি দ্বারা চিহ্নিত করলাম, এইটুকুর পুরুত্বকে আমরা এক্স সি দ্বারা চিহ্নিত করলাম। এবং তার সাথে এই যে আমাদের এ ফালিটা যে আছে, ঠিক আছে। তো এই এ ফালির ক্ষেত্রে আমরা একটা বিষয় চিন্তা করি, সেটা হচ্ছে এই এ ফালির দুই প্রান্তের, অর্থাৎ এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে তাপমাত্রার পার্থক্য হচ্ছে ডেল টি এ, এবং এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে তাপমাত্রার পার্থক্যটা হচ্ছে ডেল টি বি, এবং এই প্রান্ত এবং এই প্রান্ত অর্থাৎ সি ফালির ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য হচ্ছে ডেল টি সি, ওকে। এবং এখানে যদি এই এই সবগুলোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমাদের যদি এ হয়, এবং এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর লম্ব বরাবর যদি আমাদের কিউ পরিমাণ তাপ প্রবাহিত হয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেকটাতে তাপ প্রবাহের হার, তাহলে এই এ ফালির ক্ষেত্রে তাপ প্রবাহের হার হবে কিউ এ, এটার ক্ষেত্রে তাপ প্রবাহের হার হবে কিউ বি, এটার ক্ষেত্রে তাপ প্রবাহের হার হবে কিউ সি। তাহলে আমরা তো এই ক্ষেত্রে আমরা আলোচনা করতেছি সারিবদ্ধ রূপ, তাই না? পরিবহন প্রক্রিয়ার সারিবদ্ধ রূপ। সেজন্য আমরা কি করছি, এখানে তিনটা ফালি চিন্তা করছি, তিনটা ধাতব টুকরা চিন্তা করছি। তো তাদের এক একটার ক্ষেত্রে এক একটা পুরুত্ব, এক একটা তাপমাত্রার পার্থক্য এবং তাপ প্রবাহের হার আমরা ধরে নিলাম। এখন আমরা একটু আগে যে ফুরিয়ারের সূত্র থেকে পাতলা ফালির ক্ষেত্রে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহের হার কিউ এর একটা সমীকরণ পড়েছি না, সেই সমীকরণটা যদি একটু লিখি স্যার। এখানে আমরা কিউ সমান কি পড়েছিলাম, কিউ সমান পড়েছিলাম কে এ ডেল টি ডিভাইডেড বাই এক্স, এরকম পড়েছিলাম কিন্তু পড়েছি। তাহলে এই তিনটার ক্ষেত্রেই একটু এই সমীকরণটা বসান তো, এই তিনটার ক্ষেত্রে একটু সমীকরণটা আপনারা বসান, তাহলে কি আসে স্যার একটু বলেন তো। আচ্ছা, এখান থেকে দেখেন তো ডেল টি সমান কি আসে, ডেল টি সমান, আচ্ছা আমি আর গুণ করে তারপর বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন, না হলে তো অনেকে বুঝবেন না। কে এ ডেল টি সমান হচ্ছে কিউ এক্স। তাহলে এখান থেকে আমাদের কি আসে, ডেল টি সমান সমান আসে হচ্ছে আমাদের কিউ এক্স ডিভাইডেড বাই কে এ, এরকম আসে কিন্তু। এখন আপনি যদি এ ফালির ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে দেখেন তো আমাদের এই সমীকরণটা এ ফালির ক্ষেত্রে কি হয়, এ এর ক্ষেত্রে ডেল টি এ সমান সমান কিউ এ, যদি এখানে তাপ প্রবাহের হার ছিল কিউ এ এবং পুরুত্ব হচ্ছে এক্স এ, এবং তাপ প্রবাহের হার, সরি তাপ পরিবাহিতা যদি আমরা এটাকে কে চিন্তা করি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, তাপ পরিবাহিতা যেটা, সেটাকে আসলে গড় তাপ পরিবাহিতা নিয়ে ক্যালকুলেশন করতে হয়। এই গড় তাপ পরিবাহিতা এই কারণে আমরা ক্যালকুলেশন করি যে এই পদার্থের সবটুকু অংশ জুড়ে পদার্থের ধর্মটা একই নাও হইতে পারে, বা এক এক জায়গায় তাপ পরিবাহিতা এক এক রকম হইতে পারে। সেই জন্য আমরা কি করি, এই যে পার্টটা নিছেন আপনি বা ফালিটা নিছেন, এর সমস্ত অংশে যে তাপ পরিবাহিতা আছে তাদের টোটাল ক্যালকুলেশন বা টোটাল গড়টা নিয়ে মূলত এই ক্ষেত্রে আমরা তাপ পরিবাহিতাটা ক্যালকুলেশন করব। সেই জন্য আসলে আমরা এখানে কে এর ক্ষেত্রে কে বার এ লিখছি। কে বারের দ্বারা বোঝানো হয়েছে এই এ ফালির গড় তাপ পরিবাহিতা। আশা করি বুঝতে পারছি। এরপরে
এ হচ্ছে কি স্যার প্রসেসরদের ক্ষেত্রফল, সো এটা সবার ক্ষেত্রে একই বা সমান, অর্থাৎ সবারই প্রসেসরদের ক্ষেত্রফল কত এ, এটার প্রসেসরদের ক্ষেত্রফল এ, এটার প্রসেসরদের ক্ষেত্রফল এ। আচ্ছা, সেম ভাবে আপনি যদি বি এর ক্ষেত্রে চিন্তা করেন, বি ফালির ক্ষেত্রে কি হয়, ডেল টিভি সমান সমান কিউ বি এক্স বি ডিভাইডেড বাই কে বার বি ইনটু এ। তারপর আপনি যদি সি ফালির ক্ষেত্রে চিন্তা করেন, ডেল টি সি সমান হচ্ছে কিউ সি এক্স সি ডিভাইডেড বাই কে বার সি ইনটু এ। এখন আপনি যদি এই প্রান্তের এখান থেকে এই টোটালটা যদি ক্যালকুলেশন করতে দেন, যে এই টোটালটার মধ্যে যে সার্বিক তাপমাত্রার পার্থক্য কত, তাহলে আপনাকে কি করতে হবে। যেমন আমরা কি চিন্তা করছি, যে এখান থেকে এই পর্যন্ত তাপমাত্রার পার্থক্য কিন্তু ডেল্টি এ ছিল, এইটুকুর তাপমাত্রার পার্থক্য ডেল্টি বি ছিল, এইটুকুর থেকে এইটুকুর তাপমাত্রার পার্থক্য ছিল ডেল্টি সি। এখন আমি যদি টোটালটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে সবগুলা যোগ করলে কি আমার টোটাল তাপমাত্রার পার্থক্যটা চলে আসবে না? তাহলে টোটাল বা সার্বিক তাপমাত্রার পার্থক্য সেটা কত আসবে? সুতরাং সার্বিক তাপমাত্রার পার্থক্য বা টোটাল ডেল্টি সমান কি লেখা যায়, ডেল্টি এ প্লাস ডেল্টি বি প্লাস ডেল্টি সি। এখন মানগুলো স্যার এখানে একটু বসান। এটার মান কত, কিউ এ এক্স এ ডিভাইডেড বাই এ বার এ ইনটু এ প্লাস কিউ বি এক্স বি ডিভাইডেড বাই কে বার আছে কিন্তু বলেন, কে বার বি ইনটু এ প্লাস কিউ সি এক্স সি ডিভাইডেড বাই কে বার সি ইনটু এ। ওকে, পরে একটা বিষয় চিন্তা করেন, এখন সবগুলোর ক্ষেত্রে আমরা যদি তাপ পরিবাহিতাটা সমান হয়, তাপ প্রবাহের হারটা যদি আমাদের সমান হয়, যেমন এই ক্ষেত্রে আমাদের তাপ প্রবাহের হারটা কত ছিল কিউ এ, এই ক্ষেত্রে তাপ প্রবাহের হারটা কত ছিল কিউ বি, এই ক্ষেত্রে তাপ প্রবাহের হারটা কত ছিল কিউ সি। এখন আমি যদি কি চিন্তা করি যে এই তিনটার ক্ষেত্রে আমাদের তাপ প্রবাহের হারটা সমান, তাহলে স্যার আমি কি এটা বলতে পারি না, যদি মনে করি সব ক্ষেত্রে আমাদের তাপমাত্রা তাপ প্রবাহের হারটা কিউ ছিল, তাহলে কি আমি বলতে পারি না যে কিউ এ ইজ ইকুয়াল টু কিউ বি ইজ ইকুয়াল টু কিউ সি ইজ ইকুয়াল টু কিউ। তারপর হারটা যদি আমাদের সমান থাকে, তাহলে আমরা সবসময় সময় কি লিখে দিলাম, কিউ লিখে দিলাম। সেম এই ক্ষেত্রে এটা বসায় দেন, সেম এই ক্ষেত্রে এটা আপনারা একটু বসায় দেন। সো কিউ ইনটু এক্স এ বাই কে বার এ ইনটু এ প্লাস কিউ এক্স বি ডিভাইডেড বাই এ বার বি ইনটু এ প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স সি ডিভাইডেড বাই কে বার সি ইনটু এ। আচ্ছা, এখন একটা কাজ করেন, দেখেন সবার মধ্যে থেকেই এই কিউ এবং এ এই দুটো কমন আছে, আছে না স্যার? তাহলে আপনি এটা একটু কমন নিয়ে নেন, এটা কি নিয়ে নেন স্যার, কমন নিয়ে নেন। তাহলে কমন কি নেওয়া যায় এখান থেকে, কিউ বাই এ কমন নেওয়া যায়। তাহলে আমাদের আলটিমেটলি এখানে কি থাকবে, এক্স এ ডিভাইডেড বাই এ বার এ প্লাস এক্স বি ডিভাইডেড বাই এ বার বি প্লাস এক্স সি ডিভাইডেড বাই এ বার সি। এরকম থাকে না, ডেল্টা সমান। এর পরবর্তীতে এই লাইনটাকে আরেকটু এক্সপানশন করা যায়, সেটা হচ্ছে দেখেন আমি যদি একটু সাইড চেঞ্জ করে লিখি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি এই অংশটা এই পাশে লিখতেছি, সো কিউ বাই এ ইনটু এক্স এ বাই কে বার এ প্লাস এক্স বি ডিভাইডেড বাই কে বি এক্স সি বাই এস সি, ওকে, সমান সমান ডেল টি। আচ্ছা, এখন বলুন তো স্যার এই অংশটা কিভাবে আছে, এটার সাথে গুণ আছে না? এই অংশটা কি আছে বলুন তো, গুণ আছে, যদি ওই পাশে নিয়ে যান ভাগ হয়ে যাবে। তাহলে দেখেন তো এরকম লেখা যায় না, যে কিউ বাই এ সমান সমান ডেল টি ডিভাইডেড বাই এক্স বার এ বাই কে বার এক্স বি কে বি প্লাস এক্স সি ডিভাইডেড বাই এস। ওকে, এরকম লেখা যায় না? তাহলে আমরা কিন্তু এরকমটা লিখতে পারি, আলটিমেটলি এটা আমরা প্রমাণ করতে পারি। এখন অনেক সময় পরীক্ষায় এরকম প্রমাণ আসে। এখন কথা হচ্ছে স্যার, এই যে আমরা তিনটা ফালি চিন্তা করলাম, এই যে স্যার আমরা এখানে তিনটা ফালি চিন্তা করলাম, এই তিনটা ফালির ক্ষেত্রে অবশ্যই এই ফালিটার একটা রোধ আছে কিনা বলেন? এই ফালির রোধ যদি আর এ হয়ে থাকে, এই ফালির রোধ যদি আমাদের আর বি হয়ে থাকে, এবং এই ফালির রোধটা যদি আমাদের কি হয়ে থাকে, আর সি হয়ে যায়, তাহলে এই যে আমাদের
পুরুত্ব বাই তাপ পরিবাহিতা, পুরুত্ব বাই তাপ পরিবাহিতা, পুরুত্ব বাই তাপ পরিবাহিতা, এটা সমান আমরা কি বলতে পারি? এদের রোধ। তার মানে আপনি এই যে পুরুত্ব ডিভাইডেড বাই যে তাপ পরিবাহিতা, এ ফালির তাপ পরিবাহিতাটা কত? x এ, সরি কে, এবং এখানে পুরুত্ব কত? x এ। তাহলে আপনি এখানে কিন্তু যদি মানটা বসাতে দেন, রোধের মানটা বসান, তাহলে এই ক্ষেত্রে বলা যায় যে q বাই a সমান সমান উপরে ডেল টি আর নিচে এই যে x a ডিভাইডেড বাই k a, মানে হচ্ছে পুরুত্ব বাই তাপ পরিবাহিতা, এটা সমান কি লেখা যায়? এই যে ফালিটা, এই ফালির রোধ, ঠিক আছে? তাহলে এই ফালির রোধটা কত? আর a। সেই জন্য দেখেন আমরা এই জায়গার মধ্যে এটার স্থলে কি লিখছি? এই ফালিটা যে রোধটা ছিল সেটা লিখেছি। সেম ভাবে এটার রোধ লেখা যায়। এটার রোধ কত স্যার? আর বি। সি ফালির রোধ কত? আর সি। তাহলে এখন আমি যদি বলি এই টোটালটার রূপ কত বা সার্বিক রূপটা কত, তাহলে সার্বিক রূপ যদি আর হয়, তাহলে আর সমান দেখেন তো স্যার এটার যোগফল হবে না? আর এ প্লাস আর বি প্লাস আর সি, হয় কিনা? হয়, তাই তো? তাহলে সেখান থেকে আমরা কিন্তু এই কথাটা বলতে পারি। সুতরাং এখান থেকে এই কথাটা বলা যায় না যে কিউ ডিভাইডেড বাই, অর্থাৎ তাপ প্রবাহের হার ডিভাইডেড বাই প্রসেসরের ক্ষেত্রফল সমান সমান তাপমাত্রার পার্থক্য ডিভাইডেড বাই সার্বিক রোধ বা আর। সুতরাং এই প্রমাণটা কিন্তু আমাদের পরীক্ষায় থাকতে পারে। এই ক্ষেত্রে আমাদের তাপ প্রবাহের হারের ইকুয়েশনটা হবে, যদি এটাকে আপনি পাশে নেন তাহলে a ইনটু ডেল টি ডিভাইডেড বাই আর। তাহলে এটা হচ্ছে আমাদের রোধের ইকুয়েশনটা। আশা করি আপনারা খুব সহজেই এই বিষয়টা বুঝতে পারছেন বা ধরতে পারছেন, তাই না স্যার? এই যে আমাদের এইটুকু প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে পরিবহন প্রক্রিয়ায় সারিবদ্ধ রোধের সমীকরণ। তাহলে যদি আমাদেরকে বলে যে পরিবহন পদ্ধতিতে পরিবহন প্রক্রিয়ায় সারিবদ্ধ রোধের ইকুয়েশনটা বের করো, তখন আপনারা এই ইকুয়েশনটা বের করে দেখাই দিবেন। বুঝতে পারলাম? আশা করি আমরা পরিবহন প্রক্রিয়ায় সারিবদ্ধ রোধ এই আলোচনাটা বুঝতেছিলাম। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে গোলকে তাপ পরিবহন। এখন আমরা কি নিয়ে আলোচনা করব? গোলকে তাপ পরিবহন। ওকে, এই জন্য স্যার আমি এখানে একটা গোলক নিলাম। এই ক্ষেত্রে আমি কি নিলাম স্যার? একটা গোলক। এখানে একটা গোলক অঙ্কন করি আগে। মনে করেন এটা হচ্ছে আমাদের একটা গোলক। এটা কি স্যার? একটা গোলক। এটা হচ্ছে একটা গোলক। এই গোলকের এটা যদি কেন্দ্র হয়ে থাকে, ও মনে করি কেন্দ্র, তাহলে এইটুকু হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এই গোলকটা যদি আমি বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত, তাহলে এই ক্ষেত্রে এই গোলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হবে a, এবং আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল, এই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4 পাই r স্কয়ার। আমরা সকলে জানি যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার। তাহলে r ব্যাসার্ধের কোন একটা গোলকের ভিতর দিয়ে যদি যদি t সময়ে q পরিমাণ তাপ প্রবাহিত হয় লম্বভাবে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর দিয়ে লম্বভাবে কি পরিমাণ তাপটা প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে ফুরিয়ারের সূত্র অনুযায়ী আমি কি বলছিলাম বলুন তো স্যার? q সমান সমান মাইনাস ka ইনটু ডেল টি ডিভাইডেড বাই x, এরকম করেছিলাম না? করেছিলাম কিনা? আচ্ছা, তো এই ক্ষেত্রেও দেখেন আমরা যদি গোলকের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা কি চিন্তা করব? গোলকের ক্ষেত্রে যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে লেখা যায় এরকম ভাবে q সমান সমান মাইনাস k। আচ্ছা, এই যে স্যার আমাদের a আছে, a বলতে কি বোঝায়? এটা টোটাল সমগ্র তলের ক্ষেত্রফলটা কত? সমগ্র তলের ক্ষেত্রফল কত আছে? 4 পাই r স্কয়ার ইনটু dt, তাই না? আর নিচে হচ্ছে স্যার x মানে কি? পুরুত্ব। তো এখানে পুরুত্ব বলতে আমরা যদি এই গোলকের খুব ক্ষুদ্র অংশ নিয়ে চিন্তা করতে চাই, দেখেন এটা তো আমি একদম বৃহৎ স্বার্থে চিন্তা করছি এটা, কিন্তু যদি আমরা খুবই ক্ষুদ্র অংশ নিয়ে যদি চিন্তা করি, যে খুবই ক্ষুদ্র একটা গোলকের খুবই ক্ষুদ্র অংশ নিয়ে যদি স্যার আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে তাহলে এইটুক ডিসটেন্স কত হবে স্যার? আমাদের dr হবে না? বা এই ক্ষুদ্র ব্যাসার্ধে dr ব্যাসার্ধ এবং এইটুকুর মধ্যে যদি আমাদের তাপমাত্রা পার্থক্য যদি স্যার dt হয়, তাহলে এই ক্ষুদ্র ব্যাসার্ধে dr ব্যাসার্ধে তাপমাত্রার পার্থক্যটা যদি আমাদের dt হয়, সেই ক্ষেত্রে ইকুয়েশন আমরা এখানে কি বলতে পারি? এই ক্ষেত্রে আমরা ইকুয়েশনে বলতে পারি dt ডিভাইডেড বাই dr। আমি একটু আবার বুঝাই দিই। আমরা এখন আলোচনা কি করতেছি স্যার? যে গোলকের মধ্য দিয়ে তাপের পরিবহনটা, তাই তো? আচ্ছা, সেই জন্য স্যার আমি এখানে একটা গোলক চিন্তা করছি যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে r। এখন এই গোলকের খুবই অল্প একটা অংশ, যে অল্প অংশের ব্যাসার্ধ কত স্যার? dr।
অর্থাৎ এই ডিআর অংশ দিয়ে মানে ডিআর এই দুইটা প্রান্তে অর্থাৎ এই প্রান্ত এবং এই প্রান্ত এটুকু আমরা ডিআর চিন্তা করতেছি, এই দুইটা প্রান্তের যদি আমাদের তাপমাত্রার পার্থক্যটা স্যার ডিটি হয়ে থাকে তাহলে এখান দিয়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটা আমরা ফুরিয়ারের সূত্র অনুসারে এটা লিখতে পারি কিনা বলেন। লেখা যায়। এবং এই ক্ষেত্রে আমরা এটাও জানি যদি তাপমাত্রার পার্থক্যটা অপরিবর্তিত থাকে তাহলে কিউটা কি থাকে, স্থির থাকে বা ধ্রুবক থাকে, তাই না? কি সমান আমাদের কি বলা যায়, ধ্রুবক বলা যায়। তো এখন একটু এখানে খেয়াল করেন, দেখেন তো আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা। এখন আমরা ঠিক এটাকে এইভাবে লিখতে পারি কিনা, দেখেন এখানে আর স্কয়ারটা কি আছে স্যার, উপরে গুণাকারে আছে, এটাকে যদি এই পাশে নিয়ে আসেন ভাগ হয়ে যাবে। তার মানে এটাকে আপনি এই চাইলে এইভাবে লিখতে পারেন কিউ ডিভাইডেড বাই এই আর স্কয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কিউ বাই আর স্কয়ার। তারপর ডিআরটাকে যদি এই পাশে নিয়ে আসেন, এই পাশে যত ভাগ আছে এই পাশে আনলে অবশ্যই কি হবে স্যার, গুণ হবে। ডিআর সমান সমান মাইনাস কি থাকে 4 পাই a ইনটু ডিটি, এরকম থাকে কিনা বল। এখন আমরা যদি এইখানে কোন একটা এরকম ভাবে একটু দুই চিন্তা করি, মনে করেন সাপোজ এখন আমরা যদি কোন একটা ফাফা গোলক চিন্তা করি, কি চিন্তা করি স্যার, কোন একটা ফাফা গোলক সাপোজ মনে করেন সেই গোলকটা যদি এরকম হয় যেটার ভিতরে আরেকটা গোলক আছে, এখন আমরা চিন্তা করতেছি কার ক্ষেত্রে, ফাফা গোলকের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা যদি কেন্দ্র হয় এইটুকু ব্যাসার্ধকে আমরা কি চিন্তা করতেছি স্যার, R1 এবং এইটুকু ব্যাসার্ধ হচ্ছে R2, মানে যে বড় যে গোলকটা আছে এটার ব্যাসার্ধ হলো R2 এবং এই ছোট গোলকের ব্যাসার্ধ কত, R1। এবং এই প্রান্তের তাপমাত্রার পার্থক্য T1 এবং এই প্রান্তের তাপমাত্রার পার্থক্য হচ্ছে সরি এই প্রান্তের তাপমাত্রা T2, এই প্রান্তের তাপমাত্রা হচ্ছে T1। তাহলে তাপমাত্রার পার্থক্য হবে T2 মাইনাস T1 মাইনাস T2। এখন এই ফাফা গোলকের ভিতর দিয়ে তাপ প্রবাহের হার, যদি টোটাল তাপ প্রবাহের হার আমি বের করতে চাই, অবভিয়াসলি আমাকে কি করতে হবে স্যার বলেন তো, অবভিয়াসলি আমাকে হচ্ছে এই টোটাল ব্যাসার্ধের উপর ভিত্তি করে অর্থাৎ R1 থেকে R2 পর্যন্ত ব্যাসার্ধ চিন্তা করে ইন্টিগ্রেশন বা সমাকলন করতে হবে, তাই না? সেজন্য আপনি কি করবেন, এই যে ইকুয়েশনটা পাইছেন আপনি এই ইকুয়েশনটাকে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে ফেলেন, তাই না? সো আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ q বাই r স্কয়ার ইনটু dr integration of minus 4 pi a into dt। বাহ, এখন খেয়াল করেন, ও সরি লিমিটটা বসাইতে হবে। সো লিমিটটা এই ক্ষেত্রে দেখেন আমি ব্যাসার্ধ কি বসাবো, R1 থেকে R2 পর্যন্ত, তাহলে R1 থেকে R2, আর এই ক্ষেত্রে T1 থেকে T2 পর্যন্ত, T1 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রা আপনি কি করবেন, ক্যালকুলেশন বা ইন্টিগ্রেশনটা করবেন। সো এই ক্ষেত্রে আমরা তো সকলে জানি যে কিউটা হচ্ছে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট বেঁধে কিউটাকে সামনে নিয়ে আসলেন, তাহলে কিউ R1 R2 এখানে কি থাকে 1/r² থাকে ইনটু dr। আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস এখানে 4 পাই কে, এটা তো হচ্ছে আমাদের টোটালি কনস্ট্যান্ট, সো এটাকে সামনে নিয়ে আসেন 4 পাই কে কনস্ট্যান্ট, সো এখানে থাকবে T1 T2 ইনটু dt। সো পরবর্তীতে আচ্ছা আপনারা কি 1/r² বা 1/x² ইন্টিগ্রেশন পারেন না? আমি এখানে একটু করে দেখাই। যেমন মনে করেন যদি এরকম থাকতো আমাদের ইন্টিগ্রেশন অফ 1/x² ইনটু dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসছে x এর সাপেক্ষে, আমরা সবাই আশা করি পারি, যেহেতু আমরা সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স পড়েছিলাম। আমি বলি ইন্টিগ্রেশনটার সূত্র সবাই আশা করি জানেন যে x টু দি পাওয়ার n ইনটু dx সমান হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এরকম একটা সমীকরণ আমরা সবাই পড়েছি, তাই না? বা সূত্রটা আমরা সবাই পড়েছি। তো এখানে n বলতে কত, দেখেন এটাকে আমরা আসলে এইভাবে লিখতে পারি না, যে ইন্টিগ্রেশন অফ x স্কয়ারটাকে উপরে তুললে -2 হবে, আর কি পাওয়ারটা -2 হবে ইনটু dx। সো এখন আপনি এটাকে n চিন্তা করতে পারেন, নিচে -2 যে আসছে এটাকে আমরা যদি n বিবেচনা করি সেই ক্ষেত্রে এখানে লেখা যাবে x টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1, এরকম লেখা যাবে না স্যার? যদি সূত্রটা অ্যাপ্লাই করেন এই -2 কে n এর ভ্যালু ধরে যদি ক্যালকুলেশন করতে চান, দেখেন তো এরকম হয় কিনা, হয়। তাহলে কি আসবে x ইনভার্স 1 আর নিচে কত থাকে -1 থাকে কিনা স্যার? সো আমাদের এখানে কি হয় বলেন তো স্যার, এরকম হয় না -1/x, এটা আসে না স্যার আমাদের এখানে -1/x, এরকম কিন্তু চলে আসে। তাহলে সেম ভাবে এখানে তো একই কথাই যে 1/r² আছে, তাহলে r² কে আপনি যদি ইন্টিগ্রেট করেন কি আসবে স্যার বলেন তো, -1/r, আর লিমিটটা বসায় দেন R1 আর উপরে হচ্ছে R2, এটা হচ্ছে আমাদের আপার লিমিট আর নিচেটা হচ্ছে লোয়ার লিমিট।
এই পাশে আমাদের যদি ক্যালকুলেশনটা করি কি আসে স্যার বলেন তো, 4 পাই a মাইনাস 4 পাই a, আর এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে t, তারপর লিমিটটা বসা, সেক্ষেত্রে হবে t2, আর নিচে হচ্ছে আমাদের t1। ওকে স্যার এখন আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা লিমিটটা যদি চেঞ্জ করে ফেলতে পারি, মানে এই লোয়ার লিমিটটাকে আপারে এবং আপার লিমিটটা যদি লোয়ারে নিয়ে আসি, লিমিট পরিবর্তন করলে সামনে মাইনাসটা কিন্তু চলে যাবে, তাই না? এটা আমরা আগেও দেখেছি। সো এই কাজটা এখানে করে দেন, বা এটা পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে করে দিই, তাহলে আমাদের মাইনাসের ঝামেলাটা থাকবে না। সো এই ক্ষেত্রে আমরা যদি লিমিটটা পরিবর্তন করে দেই, তাহলে r1 টা যাবে উপরে, r2 টা কোথায় যাবে স্যার? নিচে। আচ্ছা, এই ক্ষেত্রে লিমিটটা পরিবর্তন করে দেন, তাহলেই মাইনাসটা চলে যাবে। তাহলে এখানে থাকবে 4 পাই কে, আর যদি লিমিটটা পরিবর্তন করে দেই তাহলে t1 টা যাবে উপরে, t2 টা যাবে নিচে। এখন জাস্ট খালি আপনি স্যার মানটা বসায় দেন, এখন জাস্ট আপনি মানটা বসায় দেন। সো কি আসে এখানে? q ইনটু 1 বাই r1 মাইনাস 1 বাই r2 হয়েছে। একবার r1 বসাবেন, একবার r2 বসাবেন। এখানে কি আসে আমাদের? 4 পাই k ইনটু t1 মাইনাস t2। সো এটাকে যদি আপনি ওই পাশে নিয়ে যান তাহলে কি আসবে? এটা যদি এই পাশে গুণ আছে, দ্যাট মিন্স ওই পাশে নিলে এটা অবভিয়াসলি ভাগ হয়ে যাবে। সো 4 পাই k ইনটু t1 মাইনাস t2 ডিভাইডেড বাই 1 বাই r1 মাইনাস 1 বাই r2। তাহলে এটা হচ্ছে, এই সমীকরণটা হচ্ছে কোন একটা ধাতব গোলকের ক্ষেত্রে তাপ প্রবাহের হার নির্ণয় করার ইকুয়েশনটা। সেই ক্ষেত্রে যদি ফাঁপা গোলক থাকে তাহলে যে গোলকটা থাকবে সেই দুইটা গোলকের ব্যাসার্ধটা আমরা এখানে লিখব, তাহলে কিন্তু আমরা তাপ প্রবাহের হারটা বা কিউ এর ভ্যালুটা পেয়ে যাব। ওকে, তাহলে এটা হচ্ছে কোন একটা ফাঁপা গোলকের ক্ষেত্রে তাপ প্রবাহের হার বের করার সমীকরণ। আচ্ছা, সো আশা করি যদি আমাদের পরীক্ষার মধ্যে এই প্রমাণটা আসে, আমরা আশা করি এটা সবাই পারবো। এটা আমাদের পরীক্ষার মধ্যে কেমনে বলবে স্যার? পরীক্ষার মধ্যে বলবে যে গোলকের ক্ষেত্রে, পরিবহন প্রক্রিয়ায় গোলকের ক্ষেত্রে তাপ প্রবাহের হার নির্ণয় করো, তখন আমরা এইটুক বের করে দিব। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে এখানে আমাদের যত ধরনের থিওরিটিক্যাল বিষয় ছিল, ম্যাথমেটিক্যাল বিষয় ছিল, সব আলোচনা করে ফেলছি। এখন চলুন আমরা এখান থেকে একটা ম্যাথ সলভ করে ফেলি, এখান থেকে একটা ম্যাথ সলভ করে ফেলি। তো এখন আমরা এই ম্যাথমেটিক্যাল টার্মটা সমাধান করব। এই অধ্যায় থেকে এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে। সো কি বলছে স্যার? যে একটা আয়তাকার দেওয়ালে, একটা আয়তাকার দেওয়াল হচ্ছে, আয়তাকার দেওয়ালে আমরা 1.52 সেন্টিমিটার পুরো তাপ প্রতিরোধক, এখানে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে 6 ইঞ্চি, ইঞ্চিতে দেওয়া আছে। পুরো তাপ প্রতিরোধক হিসাবে কর্কের গুঁড়া আচ্ছাদিত করা হলো, মানে কর্কের গুঁড়াটা দেওয়া হলো, দেওয়া দিয়ে একটা আবরণ তৈরি করা হয়েছে। দেওয়ালের দিকে ঠান্ডা তাপমাত্রা 4.4 ডিগ্রি সেন্টিগ্রেড, বা যদি আমরা ফারেনহাইটে বলি সেটা হচ্ছে 40 ডিগ্রি ফারেনহাইট, এবং উষ্ণ দিকে টেম্পারেচারটা হচ্ছে কত? 82.2 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 180 ডিগ্রি ফারেনহাইট। গড় তাপ পরিবাহিতা কে এর মান দেখেন এখানে ওয়ার্ডেও দেওয়া আছে, আবার হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিটে দেওয়া আছে। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল যদি এত হয়, তাহলে তাপ প্রবাহের হার কত? অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের দুইটা এককে বের করতে বলছে, দুইটা এককেই বের করতে বলছে, অর্থাৎ বিটিও এবং ওয়াট, এই দুইটা এককে আমাদেরকে বের করতে বলছে। তো তাপ প্রবাহের হার বের করার যে সমীকরণ, সেটা আমরা কি জানি বলেন তো? কে এ t1 মাইনাস t2 ডিভাইডেড বাই x, এটা তো আমরা সবাই জানি। তাহলে এখানে জাস্ট এখন আমরা মানটা বসাবো। দেখেন এই ক্ষেত্রে আমাদের t1 টা হচ্ছে কত? এই যে উচ্চ তাপমাত্রা যেটা আছে, t1 টা হচ্ছে 82.2 ডিগ্রি সেলসিয়াস, t2 টা কত স্যার? 4.4 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ফারেনহাইটে বলেন সেক্ষেত্রে ফারেনহাইট কত হচ্ছে? 180 ডিগ্রি ফারেনহাইট, আর এই ক্ষেত্রে 40 ডিগ্রি ফারেনহাইট। ওকে, আচ্ছা, তারপরে বলছে যদি ক্ষেত্রফলের কথা বলি, যেখানে দেখেন ক্ষেত্রফলটা দেওয়া আছে, a এর মানটা দেওয়া আছে 2.32 মিটার স্কয়ার, এবং এখানে পুরুত্বটা দেওয়া আছে স্যার, x এর মান কত দেওয়া আছে স্যার? 15.2 সেন্টিমিটার, 15.2 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই, অবভিয়াসলি 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 15.2 ডিভাইডেড বাই 100 মিটার, তাহলে কত হচ্ছে? 0.152 মিটার। তারপরে গড় তাপ পরিবাহিতা কে বারের ভ্যালুটা দেওয়া আছে, কে বার সমান কত দেওয়া আছে স্যার? দেখেন তো, এই যে মানটা 0.045 ওয়াট মিটার ইনটু ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তাহলে তাপ পরিবাহিতা ভাগ কত? আমরা সবগুলো মান কিন্তু এখানে লিখে ফেলছি, তাই না? সবগুলো মানই কিন্তু এখানে লিখে ফেলেছি। এখন জাস্ট এখানে বসাবো। এর মান হচ্ছে 0.045, এর মানটা কত স্যার? 2.32, দেন হচ্ছে t1 এর মানটা
82.2 মাইনাস 4.4। ওকে, আর নিচে হচ্ছে x মান হচ্ছে 0.152। মান বসালাম আমরা। বসানোর পরে আপনি একটু ক্যালকুলেশন করবেন যে ভ্যালুটা আসবে। বসানোর পরে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই হয়ে যাবে কি স্যার, আমাদের ওয়াট এককে তাপ প্রবাহের হার। এখানে কিন্তু আমাদেরকে দুইটা এককে বের করতে বলছে, ওয়াট একক এবং একটা হচ্ছে কি বিটিও এককে আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা ওয়াট এককে কিন্তু ক্যালকুলেশনটা করে ফেললাম। যা আসবে আপনি এখানে একটু ক্যালকুলেশন করবেন, যা আসবে সেটি হয়ে যাবে কি স্যার আপনার কিউ এর ভ্যালু। এখন কথা হচ্ছে স্যার, আমি যদি বিটিও ইউনিটে বের করতে চাই, বিটিও ডিভাইডেড বাই আওয়ার, ঠিক আছে, ইউনিট বাই আওয়ার, তাহলে সেই এককে যদি আমরা তাপ প্রবাহের হারটা বের করতে চাই, সেম একই বিষয়, এখানে অন্য সকল মান তো দেওয়াই আছে আমাদের। তাহলে সেই মান অনুযায়ী বসে, যেমন এই যে গড় তাপ পরিবাহিতা কেবারের মানটা বিটিও এককে দেওয়া আছে স্যার আমাদের, কত 0.026। আচ্ছা, ক্ষেত্রফল স্যার এটা দেওয়া আছে দেখেন 25 ফিট স্কয়ার, তাই না? সো এই যে আমাদের 25 ক্ষেত্রফল, তারপরে হচ্ছে স্যার আমাদের এখানে আর কি লাগে, তাপমাত্রা T1 টা হচ্ছে কত 180, আর এটা হচ্ছে 40। T1 এবং T2 দুইটা লেখা আছে। তারপর নিচে হচ্ছে আমাদের পুরুত্ব কয় ইঞ্চি ছিল, 6 ইঞ্চি। এটাকে আমরা কিসে কনভার্ট করব, ফুটে কনভার্ট করব। তাহলে আমরা জানি 12 ইঞ্চি 1 ফুট, তার মানে যদি 6 কে 12 দ্বারা ভাগ করেন তার মানে 0.5 আসে, তাই না? তাহলে এখানে কত হবে 0.5। তাহলে এরপরে ক্যালকুলেশন করবেন, যা আসবে সেটা হবে আপনার কি ইউনিট বাই আওয়ার। সেটা কি হয়ে যাবে স্যার আপনার ইউনিট বাই আওয়ার এককে তাপ প্রবাহের হারটা আপনার চলে আসবে। পারবো? সো সো এই হচ্ছে স্যার আমাদের মূল ম্যাথটা। তাহলে আমাদের পরীক্ষায় এরকম ম্যাথ আসতে পারে। এখানে সকল এককে দেওয়া থাকবে, সেন্টিগ্রেড বলেন, ফারেনহাইটে বলেন, বা মিটারে, ইঞ্চিতে, ঠিক আছে। সো এককগুলো যদি দেওয়া থাকে, আমরা সেখান থেকে অনায়াসে তাপ প্রবাহের হার যদি আমাদের ওয়ার্ডে বের করতে বলে, আমরা সেটাকে ওয়ার্ডে বের করতে পারবো, অথবা যদি আমাদের ইউনিট পার আওয়ারও বের করতে বলে, আমরা সেই এককেও বের করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল মূলত আমাদের এই অধ্যায়ের সার্বিক আলোচনা। তা আশা করি আমরা বুঝতে পারছি। তো আমি যতটুকু পেরেছি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন, ঠিক আছে। একটু ট্রাই করলে সবই সম্ভব। যে কোনো কঠিন সাবজেক্ট কঠিন তখনই লাগে যখন হচ্ছে সেটা আমরা পড়তে চাই না, বাট যদি আমরা পড়ি ইনশাআল্লাহ সেটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ সামনে একটা ক্লাসে আপনাদের সাথে আবারও নতুন একটা টপিক নিয়ে আলোচনা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।